বাদশাহ নামক পুলিশ অফিসারকে খুব বেশি পছন্দ হলো না আমার। লোকটা কেমন হেয়ালি করে কথা বলে। ঘর থেকে বেরিয়ে এসে সোফার উপর বসলাম। বাড়ির বাইরে লোক জড়ো হয়ে গেছে। পুলিশের একটা লোক ওদের কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছে না। দুজন মিলে ঘরের তল্লাশি করছে, আর বাদশাহ বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম করছে, এটা ওটা ধরে দেখছে। ভাবি মোবাইল কানে ধরে বসে আছে, হয়তো ভাইয়াকে কল দিচ্ছে, কিংবা বাপের বাড়ির লোকজনকেও বলতে পারে, রঞ্জু তোমার ভাইয়া কল ধরছে না, দেখো না কি হলো। কই দেখি, আমার কাছে মোবাইলটা দাও। ভাবি হাত বাড়িয়ে মোবাইল এগিয়ে দিল। তারপর মলিন মুখে এদিক ওদিক তাকাতে লাগলো। পরপর দুবার চেষ্টা করার পর ভাইয়া কল ধরলেন। ঝাঁঝালো গলায় বললেন, এতবার কল দেওয়ার দরকার কি? তোমার বাবা কি পটল তুলেছে নাকি? খবর দিতে কল দিয়েছো? ভাইয়ার প্রতি জমিয়ে রাখা বিশ্বাসটুকু খুচরো পয়সার মতো মাটিতে গড়িয়ে পড়ল। ভাবির সঙ্গে এমন ব্যবহার মেনে নিতে কষ্ট হচ্ছে। বিরক্ত গলায় বললাম, না, ভাবির বাবা পটল তোলেনি, তোমার বাবা পটল তুলেছে। আমার কণ্ঠে ভাইয়া চমকে উঠল। ব্যস্ত গলায় বলল, রঞ্জু তুই কি সব বলছিস? মজা করিস না। মজা করার পরিস্থিতি নেই, বাবা আর নেই। কেউ বা কারা যেন ওনাকে খুন করেছে। বাড়িতে পুলিশ এসেছে। তোরা এখন খবর দিচ্ছিস? কবে যে তোদের জ্ঞান বুদ্ধি হবে? সকাল থেকে কতবার কল দেওয়া হয়েছে হিসেব করে দেখো। এখন কি অবস্থা নিজের চোখে দেখে যেতে পারলে দেখে যাও। ভাইয়া কল কেটে দিল। আগে পরে কখনো ওনার সঙ্গে এইভাবে কথা বলিনি। আজ ভাবির কল মনে করে লোকটা যে কথাগুলো বলেছে তা মেনে নেওয়া কঠিন। কি বললো তোমার ভাই? জানি না। কথা বললে যে? সবকিছু জানিয়েছে। ভাবি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ওনাকে সময় দিলাম না। মোবাইলটা ওনার হাতে দিয়ে বাবার ঘরের দিকে রওনা দিলাম। বাদশাহ বাবু রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে বিস্ময়ের ছাপ। আমায় দেখে শান্ত গলায় বলল, বাড়িতে কজন থাকেন? জি, আমরা 4 জন থাকি, ভাই, ভাবি, বাবা আর আমি। আপনার ভাবিকে দেখলাম, মহিলা দারুণ ভয় পেয়েছে। আপনার ভাই কোথায়? ব্যবসায়ের কাজে বাইরে গেছে, কদিনের মধ্যে ফিরে আসার কথা। খবর দিয়েছেন? হ্যাঁ। কখন আসছেন? বলতে পারবো না, সঠিক সময় জানায়নি। আপনাদের ব্যাপারে অনেক তথ্যের প্রয়োজন। আশা করছি আপনারা সব ধরনের সহযোগিতা করবেন। নিশ্চয়ই। খুনের ব্যাপারে কি বুঝলেন? দেখে মনে হচ্ছে নৃশংসভাবে খুন করেছে। আপনাদের ওপর অনেকদিন থেকে রাগ পুষে রেখেছে, এমন কোনো শত্রু আছে? আপনার বাবার শত্রুদের ব্যাপারে কিছু জানেন? বাবার শত্রু আছে কিনা জানা নেই, তবে ওনার কয়েকজন বন্ধু আছে, মাঝে মধ্যে দেখা করতে আসে। আপনার বাবা কি কাজ করতেন? পারিবারিক ব্যবসা, দোকানে দোকানে কাঁচামাল সাপ্লাই করে, দাদার আমল থেকে চলে আসছে। ব্যবসায় যোগ দিয়েছেন? কে, আপনি কিংবা আপনার ভাই? আমি এইসব ব্যবসার সাথে জড়িত না, কোনো কালে ছিলামও না। বাবার পরে ভাইয়াই এইসব দেখাশোনা করে। আর আপনি? মাস্টার্স পাশ করে বেকার ঘুরছি, 2-4টে টিউশনি করে হাত খরচ চালাই। বাবার সঙ্গে সম্পর্ক কেমন? ভালো না। এত সহজভাবে বলে দিলেন। নিজের বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারেননি? নিজের বাবার সঙ্গেই সম্পর্ক খারাপ হয়, অন্যের বাবার সঙ্গে কারোর তেমন লেনাদেনা থাকে না। আপনি তেমন সুবিধার লোক নন। যাই হোক, কিছু মনে করবেন না। পুলিশের চাকরি করতে গিয়ে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হয় না। ওনার কথার জবাব দিলাম না। লোকটার কথাবার্তা সুবিধার মনে হচ্ছে না, বোধহয় সন্দেহ করছে। হাবু মিয়া, লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ছুরিটাও সাথে দিয়ে দাও, রক্তের ব্যাপারটা মিলিয়ে দেখতে হবে। আচ্ছা স্যার, ফল কাটা ছুরি দিয়ে কি গলা কাটা সম্ভব? ব্যাপারটা কেমন যেন লাগছে না? হাবু মিয়া, বেশি কথা বলার স্বভাব কখনোই গেল না তোমার। হাবু মিয়া দেদার হেসে কাজ করতে লাগলো। বাদশাহ বাবু ভাবির দিকে এগিয়ে গেলেন। এখন ভাবির দিকে গাদা গাদা প্রশ্ন ছুড়ে দিবেন। এইসব অশান্তি ভালো লাগছে না। দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। বাদশাহ বাবু হাত নাড়িয়ে নাড়িয়ে কি সব বলছেন। ভাবি আঁচল দিয়ে মুখ ঢেকে সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন। ওদের কথোপকথন শোনার জানার আগ্রহ দেখালাম না। এমনিতেই বাদশাহ বাবুর নজরে পড়ে গেছি, আগ বাড়িয়ে কোনো কিছু করা উচিত হবে না। যে ব্যক্তি বাবাকে হত্যা করেছে সে যেমন তেমন লোক নয়, অনেকদিন ধরে মনের মধ্যে রাগ পুষে রেখেছে। সেজন্যই সে এমন বিভৎস অবস্থা। মৃত ব্যক্তির শরীরকে কষ্ট দিয়ে সমস্ত রাগ উসুল করে নিয়েছে। ভাইয়া হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো। ব্যস্ত গলায় বলল, কোথায় বাবা? বাবা কোথায়? কি হয়েছে ওনার? তোরা সবাই কোথায় ছিলি? বাবাকে দেখে রাখতে পারলি না? ভাইয়ার গলা শুকিয়ে গেছে, কণ্ঠস্বর জড়িয়ে আসছে। চারিদিকে তাকিয়ে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে। ভাবির দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তুমিও বাবাকে দেখে রাখতে পারলে না? সারাদিন এমন কি কাজ করো শুনি? ভাবি কিছু বলার আগে ভাইয়া মাটিতে লুটিয়ে পড়ল। কয়েকজন লোক ভাইয়ার কাছে দৌড়ে এলো। বাদশাহ বাবু তখনও কিছু বলছিলেন। ভাবি ওনার কথা উপেক্ষা করে ভাইয়ার কাছে ছুট লাগালেন। কি হলো ছেলেটার? কেউ একটু পানি দাও। বাপের মর সহ্য করতে পারেনি রে, জ্ঞান হারিয়েছে। সত্যি ছেলেটা বাপকে অনেক সম্মান করত, আজকালকার ছেলেদের মতো নয়। ভাইয়াকে ঘিরে ছোটখাটো জটলা সৃষ্টি হয়েছে, সেখান থেকে এইসব কথা ভেসে আসছে। বাদশাহ বাবু তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো কোনো হিসাব মেলানোর চেষ্টা করছেন। উনি আপনার ভাই? হ্যাঁ। দুর্বল হৃদয়ের মানুষ, আপনার মতো শক্ত না। বাদশাহ বাবু প্লিজ, আপনি বাবার খুনের তদন্ত করুন। আমার চরিত্র বিশ্লেষণ করতে হবে না। রেগে যাচ্ছেন কেন? রেগে যাওয়া অস্বাভাবিক কিছু না। আপনার বাবারা কয় ভাই বোন? 3 ভাই বোন, দুজনেই বাবার থেকে বয়সে অনেক ছোট। ওনারা কোথায় থাকে? ফুফুর বিয়ে হয়নি, ছোট চাচার সঙ্গে গ্রামে থাকেন। গঞ্জের বাজারে চাচার মুদির দোকান আছে, ওই দিয়েই ওদের সংসার চলে। আপনাদের সাথে সম্পর্ক কেমন? আসা যাওয়া করে? না, আসা যাওয়া নেই বললেই চলে। বাবার সঙ্গে কোনো কাজ না থাকলে কখনোই আসে না। আত্মীয়দের সাথে
সম্পর্ক ছিন্ন করতে নেই, ইসলামে নিষেধ আছে, জানেন তো? জানতাম। গ্রামে খবর পাঠানোর ব্যবস্থা করুন, ওনাদের প্রয়োজন পড়তে পারে। আপনি কাকে সন্দেহ করছেন? আমি সবাইকেই সন্দেহ করি। বাড়িতে আপনারা দুজন মানুষ থাকতে এমন ঘটনা ঘটেছে, অথচ কেউ কিছু জানেন না। ব্যাপারটা গোলমেলে লাগছে। আমরা সত্যি বলছি, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আপনার মোবাইলটা নিয়ে আসুন তো। কেন? দরকার আছে বলেই বলছি, এত প্রশ্ন করলে হবে? মোবাইল আনতে ঘরের দিকে হাঁটা ধরলাম। সত্যি বলতে কাল রাতে কি হয়েছে না হয়েছে কিছুই জানি না। সন্ধ্যার দিকে বাবার ঘরের সঙ্গে লাগানো অন্য রুমটায় শুয়েছিলাম, বাবা ওষুধ খাচ্ছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। রাতে খাওয়ার পর নিজের ঘরে চলে গিয়েছিলাম, ওখান থেকে তেমন কিছু শুনতে পাইনি। মোবাইল এনে বাদশাবাবুর হাতে দিলাম, উনি কল লিস্ট ঘাটিয়ে দেখছেন। রিপাকে, ভাবির বোন। আর আপনার? বিশেষ কেউ না। তারপরেও গত রাতে 3 ঘন্টা 58 মিনিট কথা বলেছেন। একটা বিষয় কথা বলার প্রয়োজন ছিল। থানায় চলে আসবেন, ওখানেই বাকি কথা হবে। হাবু মিয়া মনির বাবুর বড় ছেলের জ্ঞান ফিরেছে, ওনার সঙ্গে কথা বলে থানায় চলে আসুন। গাড়ি আসলে লাশটা পাঠিয়ে দিয়েন, দেরি করলে রিপোর্ট আসতেও দেরি হবে। হাবু মিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই বাদশাবাবু বেরিয়ে গেলেন। বাড়ির সামনে লোকজনের ভিড়, যদিও ভিড় ঠেলে সামনে এগোতে সমস্যা হচ্ছে না। ভাইয়া সোফায় বসে আছে, ভাবি পাশে দাঁড়িয়ে মাথায় তেল পানি দিচ্ছেন। এতটা সমস্যা হবে ভাবতেও পারিনি। পোস্টমর্টমের রিপোর্ট আসলে ফেঁসে যেতে পারি। ভাবির বাপের বাড়ির লোকজন এসে পৌঁছলো। সবার সামনে রিপা। মেয়েটা বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে আসছে, যেন নিজেই সবকিছুর সমাধান করে ফেলবে। রঞ্জুবাবু, আপনি কি আমার উপরে রেগে আছেন? না তো, আপনার উপর রেগে থাকবো কেন? কাল রাতে আমার সঙ্গে কথা না বললে বাবাকে বাঁচাতে পারতেন। আমার জন্যই সবকিছু হয়েছে। না রিপা, তোমার জন্য কিছু হয়নি। তাছাড়া কাল রাতে তুমি কল দাওনি, আমি তোমায় কল দিয়েছিলাম। এতে তোমার কোনো দোষ নেই। সত্যি বলছেন তো? আপনি আমার উপর রেগে নেই তো? না, তোমার উপর রেগে নেই। এখন গিয়ে ভাবিকে সান্ত্বনা দাও। সকাল থেকে অনেক ধকল গেছে। মা বাবা গিয়েছে আপুর কাছে, আমি না হয় আপনাকেই সান্ত্বনা দিই। আমি ঠিক আছি। না, আপনি ঠিক নেই। আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গায়ের শার্টটাও ভিজে গেছে। এইভাবে ভেঙে পড়বেন না। আচ্ছা, পড়বো না। এদিকে এসে বসুন, ফ্যানের নিচে বসলে আরাম লাগবে। বললাম তো ঠিক আছে। রিপা আমার কথার গুরুত্ব দিল না, হাত ধরে টেনে একটা চেয়ারে বসিয়ে দিল। চেয়ারটা সোজা ফ্যানের নিচে রাখা। রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো, গ্লাসটা মুখের সামনে ধরে বলল, পানি খেলে কিছুটা ভালো লাগবে। পানি আনতে রান্নাঘরে গেলে কেন? টেবিলের ওপর জগ রাখা আছে, একটু কষ্ট করতে ইচ্ছে হলো। রিপা, জি বলেন। শান্ত হয়ে বসো। বাড়িতে অনেক লোক জড়ো হয়েছে, সবাই এই ব্যাপারগুলো স্বাভাবিক চোখে দেখবে না, বিশেষ করে মহিলারা। কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে, একটু বাদেই খবর ছড়িয়ে পড়বে। কি খবর? রঞ্জু ছেলেটার চরিত্র ভালো না, বাপের লাশ ঘরে রেখে মেয়েদের সাথে কি সব করছে। দুঃখিত। রিপা আমার কাছ থেকে দূরে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকাতে পারলাম না। হাবু মিয়া ভাইয়ার সাথে কথা বলছেন। আজ কোনো কাজ নেই, বিকেলের দিকে থানায় যেতে হবে। আস্তে আস্তে লোকের ভিড় কমতে শুরু করেছে। ভাইয়া হাতের ইশারায় কাছে ডাকছে। রঞ্জু, এসব কি করে হলো? জানি না। কাল রাতে খাওয়ার সময় বাবার সাথে দেখা হয়েছিল, সবকিছু একদম ঠিকঠাক। ভাইয়া উঠে এসে আমায় জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, আমরা ইতিম হয়ে গেলাম রে ভাই, আমরা ইতিম হয়ে গেলাম। না চাইতেও ভাইয়ার পিঠের উপর হাত চেপে ধরলাম। এই মানুষটার প্রতি অভিযোগ করতে পারি না, কখনোই না। পিঠের ওপর ফোঁটা ফোঁটা পানি পড়ছে, ভাইয়ার চোখের পানি। বাবা হারানোর যন্ত্রণা এমনই হয় তাহলে। ভাবি, ভাইয়াকে ঘরে নিয়ে যাও তো। ভাবি এগিয়ে এসে ভাইয়ার হাত ধরলো, নরম গলায় বলল, ঘরে চলো, ওরা বাবাকে নিয়ে গেছে। ভাবির চোখ দিয়ে পানি পড়ছে, মোছার চেষ্টা করছে না। ভাইয়া ধীর পায়ে হেঁটে ঘরে চলে গেল। ভাবির মা রিপাও ওদের পেছনে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম লোকজন নেই বললেই চলে। সজীব কাকু দরজার পাশে দাঁড়িয়ে আমায় ডাকছে। আল্লাহ সবকিছু বিচার করবে, ভরসা রাখো বাবা, আমরা কাল আসবো। একটু কাজ আছে, কান্নাকাটি করো না। আসি কেমন? মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। কি আশ্চর্য, চোখের কোনা ভিজে গেছে। আমি কি কাঁদছি? ফাহাদ বিছানায় শুয়ে আছে, রিপা ওর কপাল চেপে দিচ্ছে। মাঝে মধ্যে দুলাভাইয়ের সেবা করলে নেহাত মন্দ হয় না, তবে রিপার কাছে এসব ভালো লাগছে না। অন্য পুরুষের সেবা করার কোনো মানেই নেই যেখানে তার বউ উপস্থিত। আপা, তুমি এসে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দাও। কেন রে, দেখছিস না কাজ করছি? রিপা মুখ বিকৃত করে জোরে জোরে কপাল চাপতে থাকে। ফাহাদ বোধহয় রিপার বিরক্তি অনুভব করছে। সে তরল গলায় বলল, থাক, মাথা ব্যথা করছে না। তোমরা বরং এখন এই ঘর থেকে যাও, আমি কিছু সময় একা থাকতে চাই। রিপা এক লাফে খাট থেকে উঠে দাঁড়ায়, তারপর বোনের হাত ধরে বলে, চলো দুজন মিলে কিছু নাস্তা তৈরি করি। মনে হচ্ছে কারোরই সকালে খাওয়া হয়নি। তনিমা মাথা নেড়ে বোনের কথায় সম্মতি দেয়। বাবা মা এই ঘরে নেই, পাশের ঘরে বিশ্রাম নিচ্ছে। বাড়ির পরিবেশ একদম স্বাভাবিক, দেখে বোঝার উপায় নেই সকাল থেকে এত কাণ্ড হয়ে গেছে। সকলে ঘর থেকে বেরিয়ে যেতেই ফাহাদ মোবাইলটা বের করে, পরিচিত নম্বরে ডায়াল করে মোবাইলটা কানে চেপে ধরে। চিন্তা করো না, তেমন সমস্যা হয়নি। না না, কেউ কিছু বুঝতে পারেনি, আমি ঠিক আছি। আচ্ছা, পরে কথা হবে, এখন রাখছি। তনিমা গরম পানি করছে, নুডলস রান্না করবে, শর্টকাটে হয়ে যাবে। ঘটা করে রান্না করার ইচ্ছে নেই, কেউ নিশ্চয়ই পাত পেরে খেতে চাইবে না, কিছু একটু মুখে দিলেই হলো। রিপা পেঁয়াজ কুটছে। আচ্ছা আপা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? ছি
ছি ছি রিপা, এসব কি বলছিস? না থাকতেও পারে, ভাইয়া তো তেমন সময় দেয় না। বাজে কথা বলিস না। কেন জানি মনে হচ্ছে তুমি এই খুনের সাথে জড়িত। রিপার কথা শেষ হতে না হতেই জোরে আওয়াজ হয়। তনিমা রিপার পিঠের ওপর খুন্তি দিয়ে বাড়ি দিয়েছে। রিপা হতভম্ব হয়ে বোনের দিকে তাকিয়ে থাকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদেরকে ফারহানা কবির মানালের দোলন চাপা গল্প থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।